দর্শক, সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস, সেই অফিসার্স অ্যাড্রেসের পরে 21শে মের পরে আমরা দেখছি সেনাবাহিনীর সারা দেশে ব্যাপক অভিযান এবং সেনাবাহিনীর টহল বেড়েছে, রাজধানীতে টহল বেড়েছে এবং অভিযানের তীব্রতা বেড়েছে। সেনাবাহিনী যে কথা বলেছিল যে জিরো টলারেন্সে নিয়ে আসা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব ভায়োলেন্স কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সন্ত্রাসীরা কোনোভাবেই রক্ষা পাবে না, সেরকম একটা দুর্ধর্ষ অভিযান চালিয়েছে এবার সেনাবাহিনী। এবং সেই দুর্ধর্ষ অভিযান কুষ্টিয়াতে চালিয়ে তারা শীর্ষ সন্ত্রাসী, বাংলাদেশের সর্বকালের সবথেকে বেশি আলোচিত যে কয়জন সন্ত্রাসী রয়েছে তার মধ্যে অন্যতম সুব্রত বায়েন এবং তার সহযোগীকে সেনাবাহিনী গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এটা সেনাবাহিনীর সাম্প্রতিক সময়ে সবথেকে বড় অর্জন হিসেবেও দেখছেন অনেকে। সেনাবাহিনী যে ভয়াবহ অভিযানটা করলো, সুব্রত বায়েনের মতো এত বড় একটা সন্ত্রাসীকে ধরতে পারলো, সেটা সেনাবাহিনীর যেমন অর্জন, এই অর্জনটা সরকার তার করে নিতে পারত যদি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে এক ধরনের আস্থার জায়গা তৈরি হতো। এখন এই ফুল ক্রেডিটটা আসলে সেনাবাহিনীরই হবে। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, যেটা গত 9-10 মাসে বর্তমান সরকার এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনি। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সরকার একেবারে উদাসীন ছিল, যে জায়গায় সেনাবাহিনী একেবারে তুফান গতিতে এগিয়ে চলছে তেমনটাই মনে হচ্ছে। এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন কোথায় ছিলেন, কিভাবে তাকে আটক করা গেল, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন এবং তার সহযোগীকে সেনাবাহিনীর এক দুর্ধর্ষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টিয়া থেকে। কিভাবে তারা গ্রেপ্তার করলো, খবরটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে। এই সংবাদ মাধ্যম, একাধিক সংবাদ মাধ্যমের খবর রয়েছে, একাধিক সংবাদ মাধ্যমের খবরটা আপনারা দেখে নিতে পারেন। সংবাদ মাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে, বাংলাদেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসীর দখলে ছিল, যাদের প্রভাবে রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের বহু বছর ধরে দেশের বাইরে পালিয়ে থাকলেও দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে যেত। মঙ্গলবার আজ সকালে দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েনের গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচনায় এসেছে আর এক শীর্ষ সন্ত্রাসী, সুব্রত বায়েনের শিষ্য মোল্লা মাসুদের নাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে সেনাবাহিনীর নেতৃত্বে 3 ঘন্টার রুদ্ধশ্বাস প্রথমে গোপন এবং তারপরে রুদ্ধশ্বাস অভিযান শেষে গ্রেপ্তার করা হয় সুব্রত বায়েন এবং তার সহযোগীকে। ঘটনাটি ঘটেছে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে সোনার বাংলা মসজিদ সড়কের মীর মহিউদ্দিনের 3 তলা বাড়িতে। সেনা সদস্যরা ভোরে 4টি গাড়ি নিয়ে অভিযান চালিয়ে ভবন ঘিরে ফেলেন এবং নিচতলা থেকে 2 জনকে আটক করেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে মুখ না খুললেও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে আতঙ্ক এবং চমকে ওঠার নানা চিত্র। বাড়ির নিচতলায় প্রায় 1.5 মাস ধরে ভাড়া থাকা 2 জনের পরিচয় জানার পর এলাকায় ভয় এবং উৎকণ্ঠার আবহ ছড়িয়ে পড়েছে। মোল্লা মাসুদ এবং সুব্রত বায়েনকে ধরা হয়েছে। মোল্লা মাসুদ সুব্রত বায়েনের সহকারী, অর্থাৎ শিষ্য, ভাবশিষ্য, দুজনেই শীর্ষ সন্ত্রাসী। সুব্রত বায়েন তো বাংলাদেশের টপ শীর্ষ সন্ত্রাসীদের একজন। যদি 3-4 জন সন্ত্রাসীর নাম বাংলাদেশের ইতিহাস থেকে বের করা যায়, তার মধ্যে সুব্রত বায়েন একজন। দীর্ঘদিন কলকাতায় পালিয়েছিলেন, কলকাতাতে অ্যারেস্টও হয়েছিলেন, এরপর ঢাকাতে এই সময়ে এসে কুষ্টিয়াতে তাকে গ্রেপ্তার করা হলো। কে সুব্রত বায়েন? সুব্রত বায়েনের পরিচয়টা যদি শোনা যায় তাহলে পরিচয়টা এরকম। সুব্রত বায়েন বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধ চক্র নেতা। উইকিপিডিয়া যে তথ্য দিচ্ছে, তাকে সচরাচর শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে
30টি খুনের মামলা রয়েছে। 2003 পর্যন্ত সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন। 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। তার পলাতক জীবন সম্পর্কে যেটা জানা যায়, 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন তাদের ছিল শীর্ষস্থানীয়। পুলিশের হাতে আটক হওয়া এড়াতে সে 2023-এ বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। ভারতে সে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সে পশ্চিমবঙ্গে ব্যবসা গড়ে তোলে, জমি কেনে এবং বাড়িও তৈরি করে। পুলিশ তাকে 2008 সালের 11 অক্টোবর তারিখে আটক করলেও সে আদালতে জামিন নিয়ে মুক্ত হয়, আবার ফিরে যায় পলাতক গোপন জীবনে। 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে কর্মকর্তারা পিছু ধাওয়া করলে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়ে এবং নেপালি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাকে প্রকাশ্যে অশোভন আচরণের দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে রাখা হয়। পরে ঝুমকা কারাগারে নেওয়া হয়। 8 নভেম্বর 2012 তারিখে ওই কারাগার থেকে 77 ফুট লম্বা সুড়ঙ্গ দিয়ে অন্যান্য 10 জন কারাবন্দীর সঙ্গে সুব্রত বাইনও পালিয়ে যায়। জেল ভেঙে পালানো এইসব অপরাধীরা কারাগারের ভেতর টুপি তৈরির কাজ করত এবং রাতের অন্ধকারে মাটি কেটে সুড়ঙ্গ তৈরি করত। বাঁশ কাটার চাকু দিয়ে মাটি কেটে 20 ইঞ্চি চওড়া এবং 22 ইঞ্চি উচ্চতার একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সেই সুড়ঙ্গ 77 ফুট লম্বা, সেই সুড়ঙ্গ দিয়ে সেই জেল থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে আবার বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে আত্মগোপনে যায়। এবার কুষ্টিয়ার কালীশঙ্করপুর থেকে তাকে গ্রেপ্তার করা হলো। সেনাবাহিনীর যেই অভূতপূর্ব সাফল্য, বাংলাদেশের টপ মোস্ট শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা, এটা একটা বড় সিগন্যাল যে সেনাবাহিনী এই মুহূর্তে যে মুডে রয়েছে তাতে কাউকে ছাড় দেবে না, কেউ ছাড় পাবে না। যদি এই অভিযান অব্যাহত থাকে, সেনাবাহিনীর এই কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে একটা সুদিন আসবে বলে অনেকে মনে করছেন। এবং এই সেনাবাহিনীর অভিযানে সরকার যদি সহযোগিতা করে তাহলে সেটা অন্য মাত্রা যোগ হবে। আর সরকার যদি সেনাবাহিনীকে এখনও আস্থায় নিতে না চায় তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর হবে এবং সরকারের জন্য ভয়ঙ্করও হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনীর এই যে ভয়ঙ্কর অভিযান, এই ভয়ঙ্কর অভিযানে সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীরা যেহেতু আটকা পড়ছেন, অন্যান্য সন্ত্রাসীরা কি রক্ষা পাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।